কয়েকদিনের ছুটিতে বাপের বাড়ির সঙ্গে চললাম জলদাপাড়া ঘুরতে। দার্জিলিং মেল যথাসময়ে শিয়ালদার প্ল্যাটফর্মে এসে উপস্থিত। আমরা উঠে বসলাম, তারপরে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ভোর হতেই দেখি তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম এনজিপি। আগেই গাড়ি বলা ছিল। আমরা লাগেজপত্র নিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করল। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে। রাস্তার ধারেই একটা রেস্টুরেন্ট দেখে আমরা নেমে পড়লাম। খাবার অর্ডারও দেওয়া হলো, কিন্তু কিচেনে গিয়ে দেখি দুই বৃদ্ধ ভদ্রলোক খাবার বানাচ্ছেন। এতে তো অনেক দেরি হবে, তাই লেগে পড়লাম আমিও ওনাদের সঙ্গে রুটি বানাতে। কেউ খাবে রুটি সবজি, তো কেউ পরোটা সবজি, কেউ ব্রেড বাটার, কেউ আবার ডিম সিদ্ধ, আবার কেউ অমলেট। এইসব বানিয়ে খেয়ে বিল মিটিয়ে আবার গাড়ি ছুটতে শুরু করলো আমাদের রিসর্টের দিকে। আর এই যে গল্পে গল্পে চলে এসেছি আমাদের রিসর্ট ভিলা দে হলংয়ে। চারিধার নিস্তব্ধ আর সবুজে সবুজে ভরা। আর এই নিস্তব্ধতার বুক চিরে কোকিলের সুমধুর কণ্ঠস্বর এই পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। পৌঁছতেই ছবি তোলার হুড়োহুড়ি, আর সে তো হবেই, এত সুন্দর পরিবেশ। এরপর আমরা ক্যাফেটেরিয়ায় গেলাম। ক্যাফেটেরিয়াটা খুব সুন্দর করে সাজানো, কত রকমের বাদ্যযন্ত্র। আর্য আর সূর্য দুই ভাইয়ে লেগে গেছে বাজনা বাজাতে। সূর্যর ডিমান্ড, ওরও বাজনার ছবি তুলতে হবে। আর এই যে এইদিকে কথাবার্তা চলছে। দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যে গাড়ি, সে গাড়ি ভুটানে অ্যালাউ নয়, তাই ভুটানের পারমিটওয়ালা গাড়ি বুক করা হলো। অ্যাপ্রক্স 1800 টাকার মতো করে এক একটা গাড়ি নিল। আমাদের 12 জন, তাই দুটো গাড়ি নেওয়া হলো। করিডোরের মধ্যে দিয়ে আমরা চেকপোস্টের কাছে এলাম। ওখানে আমাদের সমস্ত আইডি প্রুফ অরিজিনালগুলো দেখলো আর রেটিনা স্ক্যান করলো। বেশ কড়াকড়ি, তবে ব্যবহার খুবই ভালো। একে একে চেক করে আমাদের ভুটানে পা রাখতে দিল। ভুটানে পা রাখতেই দেখলাম লোকে যা বলে তাই। চারিধার ঝকঝকে তকতকে, কোথাও কোনো আবর্জনা নেই। আমাদের যেই দুটো গাড়ি বুক করা হয়েছিল তারা এসে হাজির। আমরা উঠে বসলাম আর গাড়ি চলতে শুরু করলো ভুটানের রাস্তা দিয়ে। ড্রাইভার দাদা আমাদের যেতে যেতে ভুটান সম্বন্ধে অনেক অজানা তথ্য শোনাতে যাচ্ছিলেন। এটা একটা রাস্তার মোড়, আর এই যে এখানে রাজা এবং তার পূর্বের 2-3 পুরুষের ছবি দেওয়া আছে। আমরা প্রথমে এলাম একটা মনেস্ট্রিতে। জায়গাটা খুব ভালো লাগছিল, খুব নিস্তব্ধ, অত লোক, তাও চেঁচামেচি নেই। আমরা যে যার মতো ছবি তুলতে ব্যস্ত। ওয়েদারটাও সেদিন খুব সুন্দর ছিল। এমন মনোরম পরিবেশে কোকিল মনের সুখে গান গেয়ে চলেছে। ওই যে দূরে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে, ওটাই আমার দেশ, ভারতবর্ষ। আর ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে দেখুন, বড় করে দেখানোর চেষ্টা করছি, ওই দূরে গাড়ি চলেছে, ওগুলো আমাদের ভারতবর্ষে চলছে। আর আমরা এখন ভুটানের মাটিতে। কত জাতি, কত ধর্ম, কত বর্ণ, এ সবই তো মানুষের সৃষ্টি, তাই না? পৃথিবীর আদিতে তো তা ছিল না, ছিল মাত্র 2টি জাতি, পুরুষ আর নারী। যাই হোক, আমরা এখন বেড়াতে এসেছি, আনন্দ করব। অত ভারী ভারী কথা
চিন্তা না করলেও হয়। আমরা মনেস্ট্রির ভিতরে গিয়েছিলাম, দেখছিলাম কি সুন্দরভাবে সাজানো, দেখে খুব ভালো লাগছিল। আর সবচেয়ে ভালো লাগছিল এখানকার নিস্তব্ধতা। এত ভালো লাগছিল, চারিধারটা ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম ওখানে। তখন পড়ন্ত বিকেল, গোধূলির আলোয় রাঙিয়ে উঠেছে গোটা আকাশ। এখানকার সৌন্দর্য আমাদের বেশ আকৃষ্ট করেছিল। এখান থেকে ফিরতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করা যায়, সময় যে এগিয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যেতে হবে। এখানে গাড়ির নেম প্লেট লালের উপর সাদা দিয়ে লেখা। যাই হোক, এবার আমরা পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে হাঁটতে হাঁটতে আবার আমাদের গাড়িতে উঠলাম। গাড়ির ড্রাইভার দাদা আবার শুরু করলেন আমাদের ভুটানের গল্প শোনাতে। ভুটানে সিগারেট, গুটখা এ সমস্ত নিষেধাজ্ঞা আছে। সরকারি স্কুল, সামনেই একটা সরকারি স্কুল আছে। ড্রাইভার দাদা সেটাই বললেন। দেখুন কি সুন্দর মসৃণ রাস্তা আর দুসারি গাছ, কোথাও কোনো আবর্জনা নেই। नीचे पुलिस स्टेशन है। পাহাড় দিয়ে সামান্য নিচে নামলেই পুলিশ স্টেশন। यहाँ का घर का डिजाइन एक ही होता है, सबका एक ही होता है। अगर अलग बनाया फाइन लेगा, ब्लूप्रिंट पास नहीं होगा। ড্রাইভার দাদা বললেন ওখানে সমস্ত বাড়ির ডিজাইন নাকি একই হতে হয়, নাহলে ফাইন নেবে। যাই হোক, আমরা এবার চলে এসেছি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের ওই যে শেষ মাথা অবধি, ওই অবধি যেতে দেয় ভিজিটার্সদের। এরপরে যেতে গেলে পাসপোর্টের দরকার। এই ব্রিজের নিচ দিয়ে একটা নদী গেছে। এই নদীকে ওরা বলে থাকে আমচি জাম, মানে মায়ের জল। নদীকে মায়ের সঙ্গে তুলনা করেছে, আর তারই জল তাদের কাছে পবিত্র আমচি জাম। আর এদিকে ফটো সেশন হয়েই চলেছে, আর তার সঙ্গে খাওয়া দাওয়া। এই ব্রিজটা এই রকম সরু সরু লোহার পাত দিয়ে তৈরি। দেখুন, এরকম সরু সরু লোহার পাত দিয়ে ব্রিজটা তৈরি। ওই যে দেখা যাচ্ছে দূরে একটা ছোট্ট ঘর, ওই অবধি আমাদের এখতিয়ার। এর বেশি আর ভিজিটার্সদের যেতে দেবে না। ব্রিজটা খুব উঁচুতে, আর নিচে দিয়ে নদী যাচ্ছে, দেখলে বেশ ভয়ই লাগে। এরই মাঝে ফটো সেশন কিন্তু হয়েই চলেছে। নিচে দিয়ে নদী বয়ে চলেছে, আর এই ঝুলন্ত ব্রিজ, আর চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা, অতি মনোরম দৃশ্য। আর সেই একই কথা বলবো, নিস্তব্ধতা। ভুটানের এই নিস্তব্ধতা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। বেশ কিছুক্ষণ এখানে থাকার পর আবার আমরা চললাম পরবর্তী ডেস্টিনেশন। দূর থেকে শোনা যাচ্ছে ঘন্টার আওয়াজ। এটাও একটা মনেস্ট্রি, আর এই যে লেখা আছে, প্লিজ মেনটেন সাইলেন্স, নো স্মোকিং জোন, নো লিটারিং। মনেস্ট্রির ভিতর ঢুকতেই দেখলাম বৌদ্ধ সন্ন্যাসীরা বেরিয়ে আসছেন। কি ডিসিপ্লিনড! দুভাগে ভাগ হয়ে গেলেন ওনারা, আর মাঝখানে পথ করে দিলেন আমাদের ভিতরে যাওয়ার জন্য। তখন সন্ধ্যা নেমে এসেছে, মনেস্ট্রির লাইট জ্বলে উঠেছে, সন্ন্যাসীরা গৃহে ফিরছেন। এবার আমরাও ফিরে এলাম চেকপোস্টের কাছে। এই যে দেখুন,
আমরা জেব্রা ক্রস দিয়ে পারাপার হচ্ছি, কোনো কিন্তু সিগন্যাল নেই। গাড়ি আপনা আপনি পথচারীদের দেখে এইভাবে দাঁড়িয়ে যায়। কোনো হর্ন দেওয়া নয়, কোনো পাশ কাটিয়ে ওভারটেক করা নয়। সুন্দরভাবে গাড়ি দাঁড়িয়ে যায়, পথচারীরা পার হয়, তারপর আবার ওরা নিজের মতো করে একের পর এক চলতে শুরু করে। ঝাঁ চকচকে সব দোকান, ওখান থেকে টুকিটাকি কেনা হলো, আর তারপরেই আবার চেকপোস্টে চেক আউট সেরে আমরা বেরিয়ে এলাম। রিসর্টে এসেই চা আর স্ন্যাক্স, তার সঙ্গে গান বাজনা। এই যে মিমি আর তার হাতুর গান বাজনা চলছে। পরের দিন ব্রেকফাস্ট সেরে আমরা চললাম কোচবিহারের উদ্দেশ্যে। প্রথমেই গেলাম মদনমোহন মন্দির, এরপর কোচবিহার রাজবাড়ি। কী অসাধারণ স্থাপত্যের নিদর্শন! আমি পুরো জায়গাটা একবার ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর করে সাজানো এই বাগান! তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু তারই মধ্যে তখনকার এই কারিগরদের এত সুনিপুণ হাতের কাজ আজও আমাদের মুগ্ধ করে। আর এরই মধ্যে চলেছে ফটো সেশন। রিমারা আমাদের কোচবিহার রাজবাড়িতে নামিয়ে দিয়ে গেছে ওর কলিগের সঙ্গে দেখা করতে কোচবিহার কোর্টে। আর আমরা ততক্ষণে কোচবিহার রাজবাড়ির এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছি আর ছবি তুলে বেরিয়েছি। রিমারা চলে আসতে আমরা আবার রিসর্টে পৌঁছালাম। দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক আমাদের আগেই গাড়ি বুক করা ছিল। সেই গাড়িতে করে আমরা সবাই চললাম সাফারিতে। খুব গভীর জঙ্গল, চারিধারে শুধু গাছ আর গাছ, গাছ ভিন্ন আর কিচ্ছু কোথাও দেখা যাচ্ছে না। জলদাপাড়ায় ঢুকতেই কিছুক্ষণ পরেই ময়ূর দেখতে পেলাম। মানে ময়ূর এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আমাদের এখানে যেমন কাক চড়াই পাখি ঘুরে বেড়ায়, তেমনই এখানে সেখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এই যে বুবাইরা আবার গাড়িতে ক্যামেরা ফিট করেছে। ওই যে দেখুন দুটো বাচ্চা হাতি আসছে, ওরা নাকি বন্যার জলে ভাসতে ভাসতে এসেছে। ওরা মাতৃহারা, আমাদের গাইড দাদা তো তাই বললেন। আমরা চললাম আরও গভীর জঙ্গলে। সেখানে গিয়ে দেখি গন্ডার ঘুরে বেড়াচ্ছে, হাতি চড়ে বেড়াচ্ছে, আর পাল পাল বাইসান। থেকে থেকেই আমরা ময়ূরের নৃত্য দেখেছি। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদের ড্রাইভার দাদা একটা টাওয়ারের সামনে গাড়িগুলো রাখলো। টাওয়ারের উপর থেকে আমরা পুরো জঙ্গলটাকে দেখছিলাম। কি ঘন গভীর জঙ্গল, দেখলে ভয় লাগে। তারপর আবার জঙ্গলের সরু রাস্তা বেয়ে আমরা চললাম আরও গভীর জঙ্গলে। থেকে থেকেই এরকম জলের ব্যবস্থা করা আছে জঙ্গলের পশু পক্ষীদের জলখাবারের জন্য। বাইসন, ওই যে বাইসন যাচ্ছে, ওই যে ওই যে কালো দূরে বাইসনের পাল চলেছে। সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। জঙ্গলে থেকে থেকেই
এরকম ওয়াইল্ড লাইফ ডিভিশন দেওয়া আছে। ওই দেখুন দূরে গন্ডার খাবারের সন্ধানে আছে। আমি এর আগেও অনেক জঙ্গলে সাফারিতে গিয়েছিলাম, কিন্তু এত পশু পক্ষী একসঙ্গে এর আগে কখনো দেখিনি। এই দেখুন ময়ূর পেখম তুলে নৃত্য করছে। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। জয় শ্রীকৃষ্ণ। এই পাশে আরেকটা বসে আছে ময়ূরী, ওটা দেখলেন তো? ওই যে এখন পাখাটা বন্ধ করে চলে যাবে। ওই দেখুন একটা দাঁতাল। শুনলেন কেকার ধ্বনি? সন্ধ্যা হতে যায়, গৃহে ফেরার পালা, আর সামনেই পড়ল একদল বাইসান। চলো চলো পিঠের উপরে আমার বক উঠেছে। আমার দেখে লাইন দিয়ে আসবে, সব লাইন দিয়ে আসবে। লাইন দিয়ে আসবে। যতক্ষণ না ওরা পার হলো সমস্ত গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। এরপর আমরা গেলাম হলং বিট। ইনি আমাদের গাইড। হলং নদীর ধারে গড়ে ওঠা একটি গ্রামেই হবে ট্রাইবাল ডান্স, আর সেটা দেখতেই সবাই চলেছি আমরা। গ্রাম্য মেঠো পথ বেয়ে আমরা চলেছি সেই ডান্স দেখতে। গিয়েই দেখি সারি সারি চেয়ার বিছানো রয়েছে, বেশ কিছুজন আগের থেকে বসেও গেছে। আমরাও সেখানে গিয়ে বসলাম আর দেখলাম যারা ডান্স করবে তারা সব অপেক্ষা করছে, আর তাদেরই মধ্যে একজন বলে দিচ্ছেন নাচের বিবরণ। সন্ধ্যা নেমে এসেছে, তাই বেশ জোরে ঝিঝির ডাকও শোনা যাচ্ছে। বড় বেঙ্গলে আমাদেরকে মেজ বলে বলা হয়, মেজ আর বড় ওই একই জিনিস। তো যে প্রথম নৃত্য আপনি তুলে ধরেছে সেই নৃত্যটা হচ্ছে আমাদের বড় ভাষায় আমরা বলি বাগরম, বাংলায় ঝুমুর। তো বাগরম বাগরম মশাইয়ে দিন, বাগরম বাগরম মশাইয়ে দিন, তার মানে ঝুমুর ঝুমুর করে নাচ দিয়ে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, চা রয়েছে, রয়েছে মোমো, ঝালমুড়ি, আরও বেশ কয়েক রকমের খাবার। অতীব চমৎকার। বিস্কিট আছে গো, একটু খাবে বলছে বিস্কিট। গ্রাম্য পরিবেশে বসে এই আদিবাসীদের নৃত্য আর গরম চায়ের চুমুক, খোলা আকাশের নিচে বসে, সে এক অন্যরকম অনুভূতি। আর এই যে সূর্য ওখানে গিয়ে এক নতুন বন্ধু পাতিয়ে নিয়েছে, আর ওদের নৃত্যের তালে তালে ওরাও পা মেলাচ্ছিল। এবার আমাদের
ফেরার পালা। আবার সেই জঙ্গলের মেঠো পথ দিয়ে আমাদের জিপ এগিয়ে চলল। এই যে জমিটা দেখছেন, এখানে চারা গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো একটু বড় হলে জঙ্গলের যেখানে যেখানে গাছের অভাব সেখানে আবার লাগানো হবে। জঙ্গলে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। ভয় লাগছে বেশ, যদি কোনো জন্তু জানোয়ার ওপর থেকে বা আশপাশ থেকে গাড়িতে ঝাঁপিয়ে পড়ে। যাক বাবা, অবশেষে জঙ্গল থেকে বাইরে এলাম। এবার জিপ থেকে নেমে আমরা আবার কিছু ছবি তুলে আমাদের রিসর্টের দিকে রওনা দিলাম। জঙ্গল সাফারি আমাদের প্রত্যেকের দারুণ লেগেছে। এসে গেছি রিসর্ট, আর আমাদের সেদিন বারবিকিউ করার কথা ছিল। সব কিছু রেডি করা ছিল, আমরা আসতেই শুরু হয়ে গেল বারবিকিউ। খুব যত্ন করে বানাচ্ছিলেন, যদিও আমি এর আগে বারবিকিউ বানাতে দেখিনি, তাই খুব মনোযোগের সঙ্গে দেখছিলাম কিচেনের দাদা কিভাবে বানাচ্ছিলেন। গরম গরম চায়ের সঙ্গে আমরা সবাই বসে গেলাম খেতে। এরপর ডিনার সেরে ঘুম। পরের দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বক্সারের উদ্দেশ্যে। এখানে আমরা সাফারি করিনি, ট্রেকিং করেছি। কি খাড়াই পাহাড়! আমি আর অমিত তো দুটো লাঠি নিয়ে উঠছিলাম। এখানটায় তবু সিঁড়ি রয়েছে, অত অসুবিধা হচ্ছে না, কিন্তু পাহাড়ের শুরুটাতেই এত খাড়াই, পুরো ঢাল, কোনো সিঁড়ি ছিল না, উঠতে বেশ কষ্টই হচ্ছিল। আর এই যে এখানটা একটা ভিউ পয়েন্ট, এখানে বসে পাহাড়ের নিচেটা দেখতে বেশ ভালো লাগছিল। আরও কিছুটা পাহাড়ে ওঠার পর তারপর আবার নেমে এসেছিলাম, একদম শেষ অবধি যাইনি। আর এই যে আমাদের ভিডিও তুলছিল দীপা। এই যে আমি চলেছি, আর আমার সামনেই আছে অমিত। বেশ কষ্টের ছিল বাবারে, নিচেই একদম খাদ। আরজু আর সুমন আমাদের থেকে আরেকটু বেশি উঠেছিল, আমাদের সাথে সাথে ওরাও নেমে এলো। ওখান থেকে আমরা গেলাম জয়ন্তী পাহাড়। খাবার টাইম হয়ে গিয়েছে, তাই আগেই গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। জয়ন্তী পাহাড়ের নিচে জয়ন্তী নদী, এখন শুকনো প্রায়, পাথর আর বালিতে ভরা। ওখানে গিয়েই ওরা খুব মজা করছিল। এরপর আমরা এলাম ডাবরি টি স্টেট। আমরা চা বাগানে গিয়ে অনেক ছবি তুলছিলাম। চা বাগানটা বেশ বড়, তখন পড়ন্ত রৌদ্র গোটা চা বাগানকে আরও মোহময়ী করে তুলেছে। আমরা জানি চা গাছের এত পাতা থাকলেও সব পাতা কাজে লাগে না, লাগে শুধু দুটি পাতা আর একটি কুঁড়ি। টি গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো ছিল, ওখানে সময় কাটানোর জন্য বেশ ভালো ব্যবস্থা ছিল। দোলনা ছিল, তারপরে ভিতরে একটা চায়ের দোকানও ছিল। আমরা সেই দোকানে গিয়ে চা পাতাও কিনছিলাম, অনেক ফ্লেভারের চা ছিল। আমরা ওদের টি স্টেটের চাও খেয়েছিলাম। ওদের ওয়াশরুমে গিয়ে আমার পা গেল কেটে, যাই হোক ওরা ফার্স্ট এড করে দিয়েছিল। তারপর একটা ছোট্ট সুন্দর গ্রামের মধ্যে দেখি মেডিকেল শপ, ওখানে ইঞ্জেকশনটা নিয়ে নিলাম। আর ওই গ্রামেরই মায়ের মন্দির, জয় মা। এরপর আমরা রিসর্টে ফিরে এলাম। আমরা যে যার লাগেজপত্র গোছাচ্ছিলাম, হঠাৎ দেখি আর্য ছুটে ছুটে রুমে ঢুকে এলো, পিছু পিছু সুমনও। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে রে? বলল একটা হাতির আওয়াজ পেলাম। ওখানের কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন হ্যাঁ, হাতি তো এখানে আসেই, গতকাল নাকি ওদের কিচেনের পিছনেই হাতি এসেছিল, আর আজ একটু দূরে ছিল। ম্যানেজার প্রথম দিনই আমাদের বারণ করেছিলেন
সন্ধ্যার পর রিসর্ট থেকে না বেরোতে। এখন কারণটা বুঝলাম। যাই হোক, আমাদের লাগেজপত্র গুছানো, পরের দিন আমরা বেরিয়ে পড়লাম হোম টাউন কলকাতার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আবার একটা টি এস্টেট দেখতে পেলাম। দেখেই আমরা সবাই নেমে পড়লাম। আবার সেই ফটো সেশন শুরু। টি গার্ডেনের অনেকটা দূর অবধি আমরা চলে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল, চারিধারে শুধু সবুজ আর সবুজ। আমরা বেশ খানিকক্ষণ ওখানে ছিলাম, তারপরে একে একে সবাই উঠে এলাম। আর এই ফাঁকে অমিতার বড়দা চায়ের দোকানে গিয়ে চা খেয়ে নিল। আবার আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম। গাড়ি এগিয়ে চলল তিস্তা নদীর পার ঘেঁষে, পাহাড়ের গা বেয়ে, সেবক রোড হয়ে ক্রমশ এনজিপির দিকে। বেশ কিছুটা যাওয়ার পরে পড়ল সেবক কালীবাড়ি। সেবক রোডের উপরেই একদম এই কালীবাড়ি অবস্থিত। আমরা সবাই গাড়ির থেকে নেমে পড়লাম। আর মায়ের মন্দির দেখে সে কি থাকতে পারি, মাকে প্রণাম করে আবার আমরা গাড়িতে উঠলাম। গাড়ি এগিয়ে চলল এনজিপির দিকে। এনজিপি আসতে লাগেজপত্র নিয়ে আমরা নেমে পড়লাম। প্ল্যাটফর্মে চলে গেলাম, বসে ওয়েট করছি আমাদের ট্রেন পদাতিকের জন্য। ওমা, হঠাৎ অ্যানাউন্সমেন্ট শুনলাম 2 ঘন্টা লেট। কি আর করা, 2 ঘন্টা অপেক্ষা করলাম। তারপরে দেখি পদাতিক প্ল্যাটফর্মে ইন করলো। আমরা লাগেজপত্র নিয়ে ট্রেনে উঠে বসলাম। সারা রাত্রি পর সকালবেলা ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা স্টেশনে। আর ওখান থেকে বাড়ি।